আপনার পরিবারের হঠাৎ আমাকে এত পছন্দ করার কারণ কি? আপনার সাথে তো আমার কোনো দিক থেকেই মিলছে না। আপনি চাইলে তো সুন্দরী মেয়ে বিয়ে করতে পারেন, বাট আমি তো কালো। ফিচেল হাসল উজ্জ্বল। নিহারিকার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। হেয় স্বরে বলল, সুন্দরী মেয়ে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। তারা রূপ দেখিয়ে মানুষ ঠকায়, বাড়াবাড়ি এরকমের অহংকারে দেখায়, বিয়ের পর স্বামীর উপরও ক্ষমতা দেখায়। আর একটু এডুকেটেড হলে তো কথাই নেই, চাকরি বেসরকারি বাড়িয়ে দিয়ে না জানি কি কি করে বেড়ায়। সুন্দরী মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? আপনার লাইফেও বুঝি কোনো সুন্দরী মেয়ে ছিল? নিহারিকার কঠিন প্রশ্নে খামোশ খেয়ে গেল উজ্জ্বল। তড়িঘড়ি করে সে নিহারিকার থেকে দৃষ্টি ফিরিয়ে নিল। মেনু কার্ডের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। প্রসঙ্গ পাল্টে বলল, কি খাবেন, কোল্ড ড্রিঙ্কস নাকি হট? পিয়াসা এখনো হন্যে হয়ে তার রিসেপশনের লেহেঙ্গা খুঁজে বেড়াচ্ছে। পছন্দসই কোনো লেহেঙ্গাই সে খুঁজে পাচ্ছে না। রূপলের যেন শান্তি নেই কিছুতেই। নিহারিকার উপর প্রচন্ড রাগ জমা হলেও নিহারিকাকে একা ছাড়তে ইচ্ছে হয়নি তার। রেস্টুরেন্টের ভিতর রূপল সশরীরে প্রবেশ না করলেও রেস্টুরেন্টের ওয়েটারকে সে উজ্জ্বল ও নিহারিকার পিছনে হায়ার করেছে। ওয়েটার তাদের দুজনকে চোখে চোখে রাখছে ও প্রতিটা মুহূর্তের আপডেট দিচ্ছে রূপলকে। কথা বলতে বলতে উজ্জ্বলের সাথে নিহারিকা প্রায় অনেকটাই মিশে গেল। এই পর্যায়ে এসে উজ্জ্বলকে খারাপ মনে হলো না নিহারিকার, তবে মন থেকেও মানতে পারছিল না তাকে। ভালো বন্ধু মনে হলো তার। এভাবেই প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। কথা শেষে দুজনেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলো। নিহারিকার মুখোমুখি হলো না রূপল, তার থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে রইল। সবার থেকে বিদায় নিয়ে উজ্জ্বল তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পিয়াসাও সিদ্ধান্ত নিল আজ সে লেহেঙ্গা কিনবে না, বাড়ি ফিরে যাবে। কাল বা পরশু এসে লেহেঙ্গাটা কিনে নিয়ে যাবে। পিয়াসা নিজ থেকেই তার পছন্দ করা লেহেঙ্গাটির প্যাকেট নিহারিকার হাতে তুলে দিল। মনে কোনো ক্ষোভ রাখলো না সে। পিয়াসার ব্যবহারে নিহারিকা বেশ অবাক হলো। এত ভালো মানুষের কারণ সে বুঝল না। শপিং মল থেকে সবাই বের হওয়ার সময় রূপল হঠাৎ পেছন থেকে নিহাল এবং পিয়াসাকে ডাকলো। নিহালের কাছে আবদার রেখে সে বলল, জিজু, আপনার বাড়ি ফিরে যান, পিয়াসাকে নিয়ে আমি একটু পরে বাড়ি ফিরছি। রূপলের প্রস্তাবে অবাক হলো নিহাল। কৌতূহলী গলায় শুধালো, কেন, কোনো বিশেষ প্রয়োজন? নির্লিপ্ত গলায় রূপল বলল, ভাবলাম পিয়াসাকে একটু সময় দিই, অনেকদিন হলো পিয়াসার সাথে তেমন সময় কাটানো হচ্ছে না আমার। রূপলের কথায় আবেগপ্রবণ হয়ে গেল পিয়াসা। রূপলের হাত চেপে ধরে দাঁড়ালো সে। আবদারের স্বরে নিহালকে বলল, হ্যাঁ নিহাল, আমিও ভাইয়ার সাথে কিছুক্ষণ থাকতে চাই। নিহারিকাকে নিয়ে আপনি বাড়ি ফিরে যান। অপারক গলায় নিহাল বলল, ওকে, তোমাদের ইচ্ছে। নিহারিকাকে নিয়ে নিহাল বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রূপলের দিকে তাকানোর সাহস পাচ্ছে না নিহারিকা। চোরের মতো সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কোনো রকমে একবার রূপলের মুখোমুখি হলে খবর আছে তার। যদিও সে তার অনুমান থেকে উপলব্ধি করতে পারছে রূপলও একটিবারের জন্য ফিরে তাকাচ্ছে না নিহারিকার দিকে। সহ্যই করতে পারছে না যেন সে নিহারিকাকে। নিহাল ও নিহারিকা চলে যেতেই রূপল পিয়াসাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে বসলো। পিয়াসার পছন্দের চকোলেট ফ্লেভারের আইসক্রিম অর্ডার করলো সে, সাথে বার্গার ও কোল্ড ড্রিঙ্কস। পিয়াসা তার পছন্দের খাবার পেয়ে বেশ খুশি হয়ে গেল। আইসক্রিম খেতে খেতে সে প্রফুল্ল চোখে রূপলের দিকে তাকালো। উদ্বেলিত গলায় বলল, থ্যাঙ্কস ভাইয়া, আমি তো ভেবেছিলাম তুমি আমার পছন্দের কথা ভুলেই গেছো। স্মিত হেসে পিয়াসার মাথায় কাট্টা মারল রূপল। প্রসঙ্গ পাল্টে প্রশ্ন ছুড়ল, উজ্জ্বলকে তুই ডেকে এনেছিস তাই না? অমনি পিয়াসা আইসক্রিম খাওয়া বন্ধ করে দিল। জিদ্দি হয়ে সুস্পষ্ট গলায় বলল, হ্যাঁ এনেছি তো। তাকে ডেকে আনার কারণ? কারণটা তো তোমার না বোঝার কথা নয় ভাইয়া। তোমার সাথে নিহারিকাকে আমার মোটেও সহ্য হয় না। তার গায়ের রং কালো বলেই কি তাকে সহ্য হয় না? হ্যাঁ তাই। তাছাড়া আজ তুমি তার পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে আমার পছন্দকে অগ্রাহ্য করেছো। তোমার ব্যবহারে আমি খুবই কষ্ট পেয়েছি ভাইয়া। তুই তখন কি যেন বলেছিলিস তাকে, ওই রংটা তাকে মানাবে না, তাই তো? এই কথাটা কি তার কাছে অপমান মনে হয়নি? তাকে ছোট করা হয়নি? কষ্ট পায়নি সে? তেমনি আমিও তোকে অপমান করে এটাই বুঝাতে চেয়েছিলাম যে অপমানিত হওয়ার পর অনুভূতিটা কেমন হয়। তুইও তো সবার সামনে তাকে অপমান করতে ছাড়িসনি, তাই না? ভাই বলে যে আমি তোকে সব সময় ছাড় দিব এমনটা কিন্তু নয়। তুই যখন একজনকে অপমান করার ক্ষমতা রাখবি, তেমনি নিজেও অপমানিত হওয়ার সহ্য ক্ষমতা রাখবি।
আমার থেকে ওই মেয়েটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল ভাইয়া? তাকে আমি অপমান করেছি বলে তুমিও তার হয়ে আমাকে অপমান করবে? লিসেন পিয়াসা, তুই এখন ছোট না, কম বেশি ভালোই বুঝিস। নিহুর প্রতি আমার আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছে, তা কিন্তু তুই ভালো করেই বুঝিস। নতুন করে তোকে বোঝানোর কিছু নেই। যদি আজকের পরিস্থিতি এমন হতো যে নিহু তোকে আমার সামনে অপমান করেছে, তখন আমি নিহুকে এর যোগ্য জবাব দিতাম। কেউ ছাড় পেত না আমার থেকে। তবে এর বিপরীত, তোর উচিত হয়নি উজ্জ্বলকে ডেকে আনা, আমাকে হার্ট করা। কেন উচিত হয়নি? একদম উচিত হয়েছে। নিহারিকার সাথে উজ্জ্বলের বিয়ে ঠিক হচ্ছে ভাইয়া, তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। তাছাড়া তোমার রুচি এত থার্ড ক্লাস হলো কিভাবে শুনি? শেষমেশ তুমি কিনা একটা কালো বেটে মেয়ের দিকে নজর দিতে গেলে, যেখানে সুন্দর সুন্দর মেয়েরা তোমার জন্য পাগল। নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করলো রূপল। পিয়াসার গায়ে হাত তুলতে গিয়েও সে থেমে গেল। রুদ্ধকর শ্বাস ফেলে সে পিয়াসার দিকে ঝুঁকে এলো। স্থির গলায় পিয়াসাকে বোঝানোর চেষ্টা করে বলল, পাবলিক প্লেসে আমি তোর গায়ে হাত তুলতে চাই না বিউ, ঠান্ডা মাথায় বুঝাচ্ছি তোকে। শোন, গায়ের রং কালো হওয়াটা কোনো পাপ নয়। যে আল্লাহ তোকে এবং আমাকে নিজের হাতে নিজের ইচ্ছে মতো ফর্সা করে তৈরি করেছেন, তেমনি তাকেও নিজের হাতেই নিজের খুশিতেই কালো করে তৈরি করেছেন। আল্লাহর ইচ্ছা এবং খুশিতেই সে কালো হয়ে পৃথিবীতে এসেছে। এখানে তুই বা আমি সুন্দর বলে অহংকার করার কিছু নেই। এসব কালো সাদার পার্থক্য করে তুই নিজের পাপ বাড়াচ্ছিস, আল্লাহকে নারাজ করছিস। চুপ হয়ে গেল পিয়াসা। কোথাও না কোথাও সে তার ভুল বুঝতে পারল। তবুও সে উঁচু গলায় নিজেকে বড় রাখার জন্য বলল, এখন আর এসব বলে লাভ নেই ভাইয়া। নিহারিকার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার রিসেপশনের পরই তার বিয়ে লাগবে। যত দ্রুত সম্ভব তুমি তাকে ভুলে যাও, এতে তোমার জন্যই ভালো হবে। দুই পরিবারের মধ্যেও সম্পর্ক ঠিক থাকবে। বলেই পিয়াসা বার্গার খেতে ব্যস্ত হয়ে পড়ল। কপালে হাত দিয়ে রূপল মাথা নুইয়ে বসে রইল। সত্যি কি তার আর কিছু করার নেই? নিহারিকাও তো কি সুন্দর উজ্জ্বলের সাথে নিজেকে মানিয়ে নিল। উজ্জ্বলকে হয়তো তার ভালোও লেগে গেছে। সে কি এখন তৃতীয় ব্যক্তি হয়ে তাদের মাঝখানে রয়ে গেছে? তার কি এখন উচিত তাদের মাঝখান থেকে সরে আসা? মন ভেঙে গেল রূপলের। মনে মনে সিদ্ধান্ত নিল নিহারিকা ও উজ্জ্বলের মাঝখানে আর যাবে না সে। যতটা সম্ভব নিহারিকার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। পিয়াসাকে বাড়ি পৌঁছে দিয়ে রূপল তার বাড়িতে ফিরে এলো। বাড়ি ফিরে দেখলো শাকিল ও সজল হৃদির সাথে খেলছে। হৃদিকে কিছুক্ষণ আদর করে রূপল সোজা তার রুমে চলে গেল। রূপলের উদাসীনতা দেখে অবাক হলো শাকিল ও সজল। দুজনেই অস্থির হয়ে রূপলের পিছু নিল। রুমে প্রবেশ করেই দুজন দেখতে পেল রূপল দেওয়ালে মাথা ঠেকিয়ে তার বাহাতটিকে মুষ্টিবদ্ধ করে বারবার দেওয়ালের সাথে আঘাত করছে। হাত কেটে টপটপিয়ে রক্ত পড়ছে তার। উদ্বিগ্ন হয়ে শাকিল ও সজল ছুটে গেল রূপলের কাছে। রূপলকে থামিয়ে দুজন সমস্বরে পড়ল, এইসব কি ধরনের পাগলামি ভাই? আমার আগের স্বভাবটা এখনো গেল না? দুজনকে ধাক্কা মেরে রূপল রাগে ফুসফুস রক্তচক্ষু দ্বারা দুজনের দিকে তাকালো। ঝাঝালো গলায় বলল, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারিস তোরা? তোদের দুজনকে বলেছিলাম উজ্জ্বলের হিস্ট্রি খুঁজে বের করতে, করেছিস কিছু? আর ওইটা কোন মেয়ের নাম্বার দিয়েছিস আমাকে? তাকে ট্রেসই করা যাচ্ছে না। বলেছিলি সে শপিং মলে থাকবে। কোথায় সে? কোথায় ছিল সে? রূপলের রাগ দেখে ভয় পেয়ে গেল সজল ও শাকিল। ভীতু গলায় শাকিল শুকনো ঢোক গিলে রূপলকে বলল, অফিসের কাজে মেয়েটা আটকে গেছে ভাইয়া, তাই আজ তোমাদের সাথে মিট করতে পারেনি। তো সেটা আমাকে আগে বলিসনি কেন? এখন এসব বলেও লাভ নেই, সব শেষ হয়ে গেছে, হাতের বাইরে চলে গেছে সব। নিহু ওই ছেলেটাকে গ্রহণ করে নিয়েছে। খুব শীঘ্রই তাদের বিয়ে। বের হয়ে যা তোরা আমার রুম থেকে, আমাকে একা থাকতে দে। সজল ও শাকিলের কোনো কথাই কানে তুলল না রূপল। দুজনকে ধাক্কাতে ধাক্কাতে রুম থেকে বের করে দিল। অদম শরীরে সে ধপ করে ফ্লোরে বসলো। খাটের কার্নিশে মাথা ঠেকিয়ে একের পর এক সিগারেট ফুঁকতে লাগলো। তখনই নিহারিকার নাম্বার থেকে অনেকগুলো কল এলো। কলগুলো দেখেও রূপল তুলছিল না, উল্টে ভীষণ রাগ হচ্ছিল তার। সেই রাগ থেকে সে নিহারিকার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল। চোখে জল নিয়ে অবিচল গলায় বলল, আজ থেকে আপনার এবং আমার পথ সম্পূর্ণ আলাদা নিহারিকা। অযথা আপনাকে বিরক্ত করে দুই পরিবারের শান্তি নষ্ট করার কোনো মানে হয় না। আমি দূরে সরে যাব আপনার জীবন থেকে, অনেক দূরে। নিহারিকা যখন বুঝতে পারল রূপল তাকে ব্লক লিস্টে ফেলে দিয়েছে, তখন অজান্তেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। লেহেঙ্গাটা গা থেকে খুলে ফেলল সে। রূপলকে দেখানোর জন্যই সে লেহেঙ্গাটি পরেছিল। ভেবেছিল কলটি রিসিভ সে রূপলকে বলবে ভিডিও কলে আসতে। লেহেঙ্গাটি তাকে কেমন মানিয়েছে রূপলের কাছ থেকে জানতে চাইবে। মাঝখানে কেটে গেল প্রায় 4 দিন।
নিয়ম অনুযায়ী আজ নিহাল ও পিয়াসার বৌভাত। গতকাল থেকেই নিহারিকাদের বাড়িতে বৌভাতের তোড়জোড় শুরু হয়ে গেছে। আত্মীয় স্বজনদের হই হট্টগোল, হাসি ঠাট্টা, জমকালো অনুষ্ঠান, সব মিলিয়ে চমচমাট পরিবেশ। বাড়ির মেইন গেট থেকে শুরু করে পুরো বাড়ি আজ তাজা ও সুগন্ধি ফুলে সেজে উঠেছে। ঘ্রাণে মম করছে পুরো বাড়ি। নানা রঙের লাইটিং এরও ব্যবস্থা রয়েছে। রাতের বেলায় বৌভাতের অনুষ্ঠান রেখেছে নিহাল। ব্যস্ততা কাটিয়ে যেন তার অফিসের কলিগরাও অ্যাটেন্ড করতে পারে সেই জন্যে। বিকেল 5টা বাজতেই মেকআপ আর্টিস্ট পিয়াসাকে সাজাতে চলে এসেছেন। গাঢ় নীল রঙের একটি লেহেঙ্গা পরেছে পিয়াসা। পুরো লেহেঙ্গাটিতে সাদা পাথরের কাজ করা। তার চকচকে ফর্সা গায়ের রঙের উপর সুনিপুণভাবে ফুটে উঠেছে লেহেঙ্গাটি। সাজগোজ ছাড়াই পিয়াসাকে দেখতে খুব প্রিটি দেখাচ্ছে। সাজালে যে কি পরিমাণ প্রিটি দেখাবে তা নিয়েই ভাবনায় পড়ে গেছেন মেকআপ আর্টিস্ট। নিহারিকা এতক্ষণ যাবৎ পিয়াসার রুমেই ছিল। শরীরটা একটু ম্যাচ করে উঠতেই সে তার রুমে চলে এলো। গতকাল থেকেই তার উপর দিয়ে বেশ ধকল যাচ্ছে। মেহমানদের আদর আপ্যায়ন, ঘরদোর গুছিয়ে রাখা সব দিকই তাকে একা সামলাতে হয়েছে। এখন রুমটা একটু খালি পেতেই সে তার রুমের দরজা আটকে চিৎপটাং হয়ে বিছানায় শুয়ে পড়ল। বালিশের তলা থেকে ফোনটি হাতে নিতেই দেখল রূপলের নতুন সিম থেকে প্রায় 100+ মিসড কল। কোনরূপ ভাবান্তর ছাড়াই নিহারিকা এই নাম্বারটিও ব্লক লিস্টে ফেলে দিল। নাক ফুলিয়ে রাগে ফোঁস করে বলল, বেহায়া নির্লজ্জ পুরুষ মানুষ কোথাকার। 5টা নাম্বার থেকে ব্লক করলাম, এরপরেও একের পর এক কল করেই চলেছে। কোনো বিরতি নেই তার। আমার সাথে কথা না বলে যেহেতু থাকতেই পারবি না, তাহলে আমাকে ব্লক করলি কেন? ওয়াই ম্যান ওয়াই? তখন খুব ভাব দেখিয়ে এখন আবার হ্যাংলামো করা হচ্ছে। এভাবেই ঝুলে থাকবি তুই। না তোকে ফেসবুকে অ্যাড করব, না তোর সিমের ব্লক খুলবো। রূপলের উপর ক্ষোভ ঝেড়ে সে ফোনটা আবারও বালিশের তলায় রেখে নাক টেনে লম্বা এক ঘুম দিল। সেই ঘুম ভাঙল তার দরজার খটখটানির শব্দে। কেউ বিরামহীন ভাবে তার রুমের দরজায় টোকা মারছে। বিরক্ত হয়ে নিহারিকা ঘুম চড়ানো চোখে দরজার দিকে আলু থালু পায়ে এগিয়ে এলো। দরজা খুলতে বিব্রতকর গলায় বলল, এই কে রে? কোনো হাঁক ডাক ছাড়াই দরজা ধাক্কাচ্ছে কে? শক্ত হাতে নিহারিকা দরজার খিলটা খুলে দিতেই ঝড়ের বেগে কেউ যেন তার রুমে প্রবেশ করে রুমের দরজাটি ভিতর থেকে আটকে দিল। বেকুব হয়ে নিহারিকা মুখটা হাঁ করে দাঁড়িয়ে রইল। কি হলো না হলো সব তার মাথার 2 ফুট উপর দিয়ে গেল। তখনই অপ্রত্যাশিতভাবে পিছু ফিরে তাকালো রূপল। পাঞ্জাবির হাতা গুটিয়ে সে রুদ্রাক্ষ রূপ নিয়ে নিহারিকার দিকে এগিয়ে এলো। কোনরূপ কথাবার্তা ছাড়াই সে ধাক্কা মেরে নিহারিকাকে সোজা বিছানার উপরে বসিয়ে দিল। স্নিগ্ধতায় নিহারিকার চোখ দুটি শিথিল হয়ে এলো। মেরুন রঙের পাঞ্জাবি পরেছে আজ রূপল। নিহারিকার লেহেঙ্গার রঙের সাথে মিলে গেছে সেই রং। রূপলের গায়ের রঙের সাথে পাঞ্জাবির রংটা যেন তার বাহ্যিক সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মন্ত্রমুগ্ধের মতো টানছিল রূপল তাকে। নিহারিকার বেপরোয়া চাহনির দিকে তাকানোর সময় নেই রূপলের। মাত্রাতিরিক্ত রাগে হাত পা কাঁপছে রূপলের। শীঘ্রই নিহারিকার ডান হাতটি বিছানার সাথে চেপে ধরল সে। চোয়াল উঁচিয়ে প্রশ্ন ছুড়ল, ফোন কোথায় রেখেছো? এই পর্যায়ে এসে নিহারিকার স্নিগ্ধ দৃষ্টি ভয়ে পরিণত হলো। ভীতিকর দৃষ্টিতে সে রূপলের দিকে তাকিয়ে রইল। শুকনো ঢোক গিলে কাট গলায় প্রশ্ন ছুড়ল, কেন? কথা না বাড়িয়ে আমার কোশ্চেনে আনসার দাও। বেশিক্ষণ আমি এখানে থাকতে পারবো না, রিস্ক আছে। ফোন কোথায় বলো। তাহলে এত রিস্ক নিয়ে আমার রুমে আসার দরকারটা কি ছিল? আবার রাতের ঘুম হারাম করে এখন রিস্কের কথা চিন্তা করছো? 4 দিন ধরে চোখে ঘুম নেই আমার, গলা দিয়ে খাবারও নামছে না। একটাবার খোঁজ নিয়েছো আমার? এখন তাড়াতাড়ি ফোনটা বের করে দাও, হাই আপ। না দিব না। আমি বুঝছি তো কেন আপনি আমার ফোন খুঁজেছেন। দিবা না তাই তো? না। ওকে ফাইন, এবার যা হবে তার জন্য তুমি আমাকে দায়ী করতে পারবে না। কি 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 করবেন? ব্যগ্র হাসল রূপল। রক্তিম মুখশ্রীতে তার দুষ্টু ভাব ফুটে উঠল। রূপ বদলাতে সময় লাগলো না তার। উদ্দেশ্য হাসিল করার জন্য সে সব করতে পারে। ভয়ে কাঁপতে থাকা নিহারিকার 2 ঠোঁটের দিকে তাকালো সে। ডান পিঠে গলায় বলল, করার পর বলছি, মাঝপথে থামাতে গেলে কিন্তু তোমারই কষ্ট হবে।
মিছে মিছে নিহারিকার ঠোঁটের দিকে রূপল ঝুঁকে আসতেই নিহারিকা তার ডান হাত দিয়ে রূপলের ঘাটটা চেপে ধরল। ঝট করে রূপলকে তার থেকে সরিয়ে নিল। তাড়াহুড়ো করে বালিশের তলা থেকে তার ফোনটি বের করে রূপলের হাতে ধরিয়ে দিল। ঠোঁট দুটো চেপে ধরে অস্ফুট গলায় বলল, ফোন। ক্রোড় হাসল রূপল। নাক ঘষে সে ফোনটি হাতে নিল। কোনো লক নেই নিহারিকার ফোনে, তাই সে অনায়াসেই কল লিস্টে গিয়ে পুনরায় ফোনটি নিহারিকার হাতে তুলে দিল। রাগী রূপে ফিরে এসে নিহারিকাকে বলল, দাও সবগুলো সিমের ব্লক খুলে দাও। অমনি নিহারিকা বসা থেকে দাঁড়িয়ে গেল। রূপলের মুখোমুখি দাঁড়ালো সে। একরোখা গলায় তেতে উঠে বলল, মানে কি? আমি কি ব্লক করছি ব্লক খোলার জন্য? তিরিক্ষিপূর্ণ ভাব নিল রূপল। বেশ তাড়না দেখিয়ে বলল, ব্লক তো আমিও করেছিলাম, তাই না? কিছুক্ষণ পরেই কিন্তু ব্লকটা আবার খুলে দিয়েওছিলাম। আমি খুলতে পারলে তুমি পারবে না কেন? কুইকলি ব্লকগুলো খোলো বলছি। না খুললে কি করবেন? ক্রোড় হাসল রূপল। নিহারিকার দিকে এক কদম এগিয়ে এলো সে। হুট করে নিহারিকার কোমর জড়িয়ে ধরল। ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে থাকা নিহারিকার ঠোঁটের দিকে বেশরম দৃষ্টি নিক্ষেপ করে বলল, তার মানে তুমি চাইছো আমি ভুল করি? ইনডাইরেক্টলি বোঝানো কি দরকার বলো? ডিরেক্টলি বললেই তো হয়। এবার আর ভয় পেল না নিহারিকা। ধাক্কা মেরে রূপলকে তার থেকে ছাড়িয়ে নিল সে। এই ধাক্কাটির জন্য মোটেও প্রস্তুত ছিল না রূপল। ঘটনার আকস্মিকতায় কিছুটা দূরে ছিটকে গেল সে। তেজি ভাব নিয়ে নিহারিকা রূপলের দিকে এগিয়ে এলো। রূপলের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ব্লক খুলবো না আমি কিছুতেই। আমাকে মেরে ফেললেও না। কি পেয়েছেন কি আপনি আমাকে? যখন যা ইচ্ছে হবে তাই আমার উপর চাপিয়ে দেবেন? এতই সোজা সব? নিহারিকার রাগকে প্রশ্রয় দিল না রূপল। রাগ বেশি দিন জমিয়ে রাখলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিছুতেই নিহারিকার সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না রূপল। নিহারিকাকে ছেড়ে থাকা তার পক্ষে প্রায় অসম্ভব। এই কয়েক দিনে তা বেশ ভালোভাবেই টের পেয়ে গেছে সে। কিছু ব্যক্তিগত ও বিশেষ মানুষদের সাথে চাইলেও রাগ দেখানো যায় না, তাদের ছেড়ে থাকাও যায় না। পাষাণ হৃদয়ের মানুষরাও তখন নত হতে বাধ্য হয়। দুর্বলতা গ্রাস করে তাদের। একটুখানি ভালো থাকার লোভী মানুষ নিজের স্বভাব বদলাতেও দুবার ভাবে না। রূপলের ক্ষেত্রেও ঘটল ঠিক তাই। সঙ্গে সঙ্গে নিহারিকাকে রূপল তার বুকের মাঝে চেপে ধরল। শক্ত করে বুকের বাপাশে ধরে রাখলো নিহারিকাকে। অশান্ত বুকটা তার শান্ত হয়ে এলো। প্রশান্তিতে চোখ জোড়া বুঝে নিল। নিবিড় গলায় নিহারিকাকে বলল, উজ্জ্বলের সাথে সেদিন তোমার ফ্রেন্ডলি বিহেভ আমি মানতে পারিনি নিহু। দ্যাটস ওয়াই একটু বেশি রেগে গিয়েছিলাম সেদিন। আর রেগে গেলে আমার মাথায় ঠিক থাকে না, যা করে বসি। স্থির হয়ে এলো নিহারিকা। ভিতরটায় সুখ সুখ অনুভূত হলো তার। মন তো চাইছিল রূপলকে শক্ত করে জড়িয়ে ধর, তবে কিছু প্রতিবন্ধকতার জন্য সে নিজেকে সামলে রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। গম্ভীর গলায় বলল, তার মানে রেগে গেলে আপনি মানুষও খুন করতে পারেন? কোনো দয়া মায়া নেই আপনার মধ্যে? এতই পাষাণ পুরুষ আপনি? বিপরীতে রূপল মৌন রইল। নিহারিকাকে জড়িয়ে ধরার মধ্যে যে সুখ নিহিত রয়েছে সেই সুখ সে সর্বাঙ্গে মাখতে লাগলো। বেশিক্ষণ নিহারিকাকে জড়িয়ে ধরার সেই সুখ উপলব্ধি করতে পারল না রূপল। দরজার ওই পাশ থেকে খটখট আওয়াজ ভেসে এলো। শাকিল মিনমিনে গলায় রূপলকে ডেকে বলল, ভাই শুনছো? কেউ আসছে এইদিকে, তাড়াতাড়ি বের হয়ে এসো। সঙ্গে সঙ্গেই রূপলকে গা ঝাড়া দিয়ে ফেলে দিল নিহারিকা। রূপলকে ধাক্কাতেই রুম থেকে বের করে দিল। দ্রুত গলায় বলল, দফা হয়ে যান এখান থেকে। পিছু হটতে হটতে রূপল উদাস গলায় বলল, ব্লক খুলবে না তাই তো? খুন তো সেদিনই করে দিয়েছেন আমাকে। মৃত ব্যক্তির সাথে আবার কিসের কথা? রূপলের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল নিহারিকা। আহত মন নিয়ে পিছু ঘুরে গেল রূপল। অমনি মার্জিনা বেগমের মুখোমুখি হয়ে গেল সে। তাড়াহুড়ো করে তিনি নিহারিকার রুমের দিকে এগিয়ে আসছিলেন। রূপলকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। মৃদু হেসে বললেন, আরে রূপল যে, কখন এলে তুমি? ম্লান হেসে রূপল নিচু স্বরে পড়ল, এই তো আন্টি, কিছুক্ষণ আগে। বিআইবিএন কখন আসবে? তোমাদের ওখান থেকে তো এখনো কেউ এলো না বাবা। আসছে আন্টি, এত ব্যস্ত হবে না, কুল থাকুন। ওকে বাবা, ঠিক আছে। পিয়াসার সাথে দেখা হয়েছে? না আন্টি, এখনো তার সাজ কমপ্লিট হয়নি। পার্লারের মেয়েরা কি যে সাজাচ্ছে তাকে আল্লাহই জানে। এদিকে নিহারিকারও
খোঁজ পাচ্ছি না। বাড়িতে এত বড় অনুষ্ঠান, অথচ মেয়েটার কোনো পাত্তাই নেই। তোমাদেরও এখনো নাস্তা দেওয়া হলো না। মেয়েটা রেডি হলো কিনা তাও তো জানতে পারলাম না। নিহারিকা মেবি রুমে আছে আন্টি, প্লিজ গো। হ্যাঁ 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 বাবা, যাচ্ছি। তোমরা বরং নিচে কি একটু বসো, আমি নিহারিকাকে ডেকে আনছি। ওকে আন্টি। শাকিল ও সজলকে নিয়ে রূপল নিচে চলে গেল। রূপলের গম্ভীরতা দেখে সজল ও সাকিব রূপলের দিকে তাকিয়ে রইল। সন্দেহজনক গলায় সজল রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, ভাই তুমি কি এখনো অস্বীকার করবে যে নিহারিকা আপুকে তুমি ভালোবাসো না? প্রত্যুত্তরে রূপল অকপট গলায় সজলকে বলল, গভেট কোথাকার, আপু বলছিস কেন? ভাবি বল, ভাবি। টাস্কি খেয়ে গেল সজল ও শাকিল। দুজনেই তাজ্জব দৃষ্টিতে রূপলের দিকে তাকিয়ে রইল। তার মানে এই কয়েকদিন যাবতেই সবই চলছিল রূপলের মনে, যা তারা আন্দাজ করেছিল কিন্তু মুখে প্রকাশ করতে পারেনি। বাড়ির উঠোনে করা স্টেজের দিকে এগিয়ে যেতে রূপল একটি মেয়ের সাথে ধাক্কা খেল। ফুলের ডালা হাতে নিয়ে মেয়েটি বাড়ির ভিতরেই ঢুকছিল। এর মধ্যেই ঘটে গেল এই কাণ্ড। মেয়েটির দিকে না তাকিয়ে রূপল সরি সরি বলে স্টেজের ভিতরে ঢুকে গেল। তবে মেয়েটির চোখ যেন কিছুতেই সরছিল না রূপলের দিক থেকে। নিষ্পলক দৃষ্টিতে সে রূপলের যাওয়ার পথে তাকিয়ে রইল। ঘোরে ডুবে থেকে বিড়বিড় করে বলল, হু ইজ হি? এত হ্যান্ডসাম ছেলে আমি পৃথিবীতে দুটো দেখেছি বলে তো মনে হয় না। খুঁজে বের করতে হবে সে কে। এই বলে মেয়েটি মনের খুশিতে বাড়ির ভিতরে ঢুকে গেল। ফুলের ডালা হাতে নিয়ে সে সোজা হেঁটে দোতলায় উঠে গেল। নিহারিকার রুমে ঢুকে পড়ল সে। নিহারিকাকে রেডি হতে বলে মার্জিনা বেগম তখন রুম থেকে বের হয়ে গেলেন। আর তখনই মেয়েটি নিহারিকার রুমে ঢুকলো। লেহেঙ্গাটি মাত্র গায়ে পড়েছে নিহারিকা। এর মধ্যেই মেয়েটি ফুলের ডালাটি টেবিলের উপর রেখে অস্থির গলায় নিহারিকাকে বলল, এই নিহা, শুনছিস? একটা ইনফরমেশন দিতে পারবি আমাকে? লেহেঙ্গার ফিতাগুলো ঠিক করতে করতে নিহারিকা বেশ ব্যস্ত স্বরে মেয়েটিকে বলল, কি ইনফরমেশন আপু? খয়েরি রঙের পাঞ্জাবি পরা একটি ছেলেকে দেখলাম তোদের বাড়িতে। ছেলেটি কে নিহা? অমনি নিহারিকা থতমত খেয়ে মেয়েটির দিকে তাকালো। মনে ভয় নিয়ে অস্থির গলায় প্রশ্ন ছুড়ল, কেন আপু, তাকে দিয়ে তুমি কি করবে? আরে বল না ছেলেটি কে, প্লিজ প্লিজ প্লিজ। মেয়েটির বেহায়াপনা দেখে প্রচুকল কুচকাল নিহারিকা। সন্দেহের স্বরে বলল, কেন আপু, ছেলেটি কি কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করেছে? লজ্জায় রাঙা হয়ে মেয়েটি বলল, আরে না, অ্যাকচুয়ালি প্রথম দেখাতেই তাকে আমার খুব ভালো লেগে গেছে। অমনি ঠাস করে মেয়েটির গালে সপাটে চড় বসিয়ে দিল নিহারিকা। শুধু তাই নয়, মেয়েটির চুলের মুঠি ধরে মেয়েটিকে আচ্ছা মতো দেওয়ালের সাথে বাড়ি মারতে লাগলো। তবে এসব নিছকই তার কল্পনা ছিল। যদি সম্ভব হতো সে বাস্তবেও তাই করত। মনের জ্বালা মনে চেপে রেখে নিহারিকা জোরপূর্বক হাসলো। নরম স্বরে মেয়েটিকে বলল, আপু এখন তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। ছেলেটির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। নিহারিকার গাল টেনে মেয়েটি আহ্লাদি গলায় বলল, থ্যাঙ্কস রে নিহা, একটু আর্লি রেডি হয়ে আয় প্লিজ। এই বলে মেয়েটি বেশ চনমনে ভাব নিয়ে নিহারিকার রুম থেকে বের হয়ে গেল। মেয়েটির যাওয়ার পথে তাকিয়ে নিহারিকা কোমরে হাত গুজে ফোঁস করে শ্বাস ফেলল। চোখের সামনে পড়ে থাকা বেসামাল চুলগুলো সে ফু দিয়ে উড়িয়ে দিল। রাগ ঝেড়ে বলল, রূপলের বাচ্চা রূপল, বিয়ে কি তোর লাগছে না তোর বোনের? হ্যাঁ, কে বলেছিল তোকে আজ নায়ক সেজে আসতে? মেয়েদের বদনজর এখন তোর উপর পড়বে, কিভাবে আড়াল ডাকবো তোকে আমি? রাগে রেডি করে নিহারিকা নিজের মতো করে রেডি হতে লাগলো। আধা ঘন্টার মধ্যে কোনো রকমে রেডি হয়ে সে ভারী লেহেঙ্গাটি সামলাতে সামলাতে আলুথালু পায়ে হেঁটে স্টেজের দিকে চলে এলো। পুরো স্টেজ নিহারিকা চোখ দ্বারা চুষে ফেললো রূপলকে খুঁজতে খুঁজতে। একটু হেঁটে স্টেজের পিছনের দিকে যেতেই মৃদু অন্ধকারে পিছন থেকে রূপলকে দেখতে পেল সে। লেহেঙ্গার জন্য দ্রুত পায়ে হাঁটতে পারছে না সে। তবুও লেহেঙ্গার ওজন সামলে সে রূপলের দিকে এগুতে এগুতে বলল, রাগী ভীমরুলটা এখানে কি করছে? স্টেজ রেখে স্টেজের পেছনে কাকে খুঁজতে এসছে? রূপলের ঠিক পেছনটাই দাঁড়ালো নিহারিকা। সিগারেটের গন্ধে তার হঠাৎ বমির উদ্বেগ হচ্ছিল। সকাল থেকেই অভুক্ত সে, যার কারণে সিগারেটের বিদঘুটে গন্ধে তার গা গোলাচ্ছে। নাক টিপে ধরে নিহারিকাকে রূপলের পিঠে আলতো করে হাত ছোঁয়ালো। তিক্ত সুরে বলল, এই রূপল, আপনি এখানে কি করছেন?
নিহারিকার গলার আওয়াজ পেয়ে রূপল তড়িঘড়ি করে পিছু ফিরে তাকালো। অজান্তেই হাত থেকে সিগারেটটি ফেলে দিল সে। নাক মুখ থেকে ধোঁয়া বের করতে লাগলো। সেই ধোঁয়া আবার হাত দিয়ে সরিয়েও দিল। নিহারিকার দিকে এক পলক তাকাতেই রূপল সম্মোহিত হয়ে গেল। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! এই মায়াবতী মেয়েটা আজ আবার এত সুন্দর করে সেজেছে কেন? এত নিখুঁতভাবে চোখে কাজল পড়তে কে বলেছে তাকে? কেন ইংবা ঠোঁটে এত গাঢ় করে লিপস্টিক পরলো? নাকে কি নথ পড়েছে ওটা? হ্যাঁ, এমনই তো মনে হচ্ছে। কপালের মাঝখানে ঘটা করে আবার টিপ। ভালোই হলো, কেউ নজর লাগাতে পারবে না তাকে। তবে চুলের খোঁপা কেন করলো মেয়েটা আজ? খোলা চুলে বেশ মানাতো তাকে। আমি সত্যি দিন দিন আজ রোমান্টিক হয়ে যাচ্ছি। হাতে করে একটা গোলাপ আনা প্রয়োজন ছিল আমার, কানের পেছনে খুঁজে দিতাম। আচ্ছা, আমার কি তাকে একটু ছুঁয়ে দেখা উচিত? আলতো করে তার পুরো মুখশ্রীটা ছুঁয়ে দিব একবার। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল রূপল। নিহারিকার গায়ের সাথে ঘেঁষে দাঁড়ালো সে। হুট করে নিহারিকার চুলে হাত দিয়ে সে চুলের কাঠিটা ফেলে দিল। সঙ্গে সঙ্গেই নিহারিকার দীঘল কালো চুলগুলো ছড়িয়ে পড়ল সমস্ত পিঠে। কোমর অবধি ছড়িয়ে গেল সেই চুল। নিবিষ্ট দৃষ্টিতে নিহারিকা রূপলের দিকে তাকিয়ে রইল। কিছুতেই রূপলকে থামাতে পারছিল না সে। নিহারিকার চুলের মাতাল করা ঘ্রাণ রূপলের নাকে ঠেকতেই রূপল বেপরোয়া হয়ে উঠল। আকপাজ না ভেবে তাৎক্ষণিক নিহারিকাকে জড়িয়ে ধরল সে। চোখ বুজে নিহারিকার চুলের ঘ্রাণ নিতে লাগলো। ঘোর জড়ানো গলায় বলল, এই মায়াবী মেয়ে, এত মিষ্টি কেন তোমার চুলের ঘ্রাণ? লজ্জা পেয়ে গেল নিহারিকা। যদিও রূপলকে সরাতে ইচ্ছে করলো না তার, তবুও সে রূপলকে সরানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, আপনার মুখে থেকে সিগারেটের বিশ্রী গন্ধ আসছে। বিয়ে বাড়িতে এসেও আপনার সিগারেট খেতে হবে? খেতে তো যাইনি, তবে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। কেন, কি হয়েছে? উজ্জ্বল এসেছে? অবাক হলো নিহারিকা। ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ল, সিরিয়াসলি? কই, তাকে তো কোথাও দেখলাম না। দেখতে হবে না, আমি চাই উজ্জ্বল কখনো তোমার চোখে না পড়ুক। কেন কেন? এমন চাওয়ার কারণটা কি? উজ্জ্বলকে নিয়ে এত হিংসা কেন আপনার? সত্যি কিছু বুঝো না তুমি? বুঝিয়ে বলুন না শুনি। অমনি নিহারিকার কানের লতিতে আস্তে করে একটি কামড় বসিয়ে দিল রূপল। নিহারিকাকে তার বশে এনে নিহারিকার কানে ফিসফিসিয়ে বলল, কারণ আমি তোমাকে। এইটুকু বলেই নিহারিকাকে ছেড়ে দিল রূপল। নিহারিকাকে ধাঁধায় ফেলে দিয়ে সে হঠাৎই জায়গা থেকে প্রস্থান নিল। যেতে যেতে আচ্ছন্ন গলায় বলল, আজই উজ্জ্বলের দায়িত্ব হবে নিউ। উজ্জ্বলের দুর্বল জায়গা আমি পেয়ে গেছি, এরপর তুমি শুধু আমার হবে নিরু। দুই কদমে স্টেজের ভিতরে ঢুকে গেল রূপল। তড়িঘড়ি করে পায়জামার পকেট থেকে সাইলেন্ট মোডে বাজতে থাকা ফোনটি বের করলো সে। ব্যস্ত গলায় ফোনের ওই প্রান্তে থাকা মানুষটিকে বলল, ওয়েট 5 মিনিটস আপু, আমি আসছি। নিহারিকা নির্বোধ দৃষ্টিতে রূপলের যাওয়ার পথে তাকিয়ে রইল। সেকেন্ডের মধ্যে যেন রূপল কোথাও উধাও হয়ে গেল। কোমরে হাত গুছিয়ে নিহারিকা বেশ চিন্তিত সুরে বলল, কি বলে গেল ওই ফিরিঙ্গি লোকটি? উজ্জ্বলের দুর্বল জায়গা খুঁজে পেয়েছে মানে? ভেতরে ভেতরে কি দুষ্টু বুদ্ধি এঁটেছে এই লোক? গোয়েন্দাগিরি শুরু করেছে নাকি? প্রশ্নবিদ্ধ হয়ে নিহারিকা ছুটল রূপলের পিছু পিছু। কি চলছে রূপলের মধ্যে তা এখনই জানতে হবে তার। দ্রুত পায়ে হেঁটে স্টেজের ভিতরে ঢুকতেই নিহারিকার আকস্মিক দৃষ্টি পড়ল স্টেজের ভিতর দাঁড়িয়ে থাকা উজ্জ্বলের দিকে। নিহারের সাথে দাঁড়িয়ে এসে বেশ হেসে হেসে কথা বলছে। দুজনেই দুজনের খেয়ালে ব্যস্ত প্রায়। চোরের মতো লুকিয়ে নিহারিকা উজ্জ্বলকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো, তবে লাভ কিছু হলো না এতে। উজ্জ্বলের শকুনের নজর তার উপর পড়তেই হলো। মুখ ঢেকে নিহারিকা আল্লাহর নাম জপ করতে করতে উজ্জ্বলের পাশ কাটিয়ে যাওয়ার পূর্বেই উজ্জ্বল পেছন থেকে নিহারিকাকে ব্যাকুল স্বরে ডেকে উঠল, বলল, হেই নিহারিকা, কাম হিয়ার। শীঘ্রই থেমে গেল নিহারিকা। জিভ কেটে সে নিজেই নিজের মাথায় গাড্ডা মারল। বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, ধ্যাত, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তোর চোখের পাওয়ার যেহেতু এতই হাই, তাহলে চশমা পরার কি দরকার ভাই? নিশ্চয়ই ফ্যাশন করার জন্য এই লোক চশমা ইউজ করে। নাটক যত সব।
বাইরে তিক্ততা প্রকাশ করলো না নিহারিকা। জোরপূর্বক হেসে পিছু ঘুরে তাকালো। চোখের সামনে পড়ে থাকা চুলগুলোকে হাত দ্বারা ঠেলে সে মাথা নুইয়ে হেঁটে উজ্জ্বলের দিকে এগিয়ে এলো। সংকুচিত দৃষ্টিতে উজ্জ্বলের দিকে তাকালো। আড়ষ্ট গলায় প্রশ্ন করলো, জি বলুন। নিহারিকা ও উজ্জ্বলের মাঝে নিহাল নিজেকে বিরিয়ানিতে থাকা এলাচ মনে করলো। গলা ঝাঁকিয়ে সে ইতস্তত গলায় উজ্জ্বলকে বলল, আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু আসছি। তাদের মাঝখান থেকে বিদায় নিল নিহাল। এতে করে নিহারিকা আরো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। মাথা নুইয়ে সে নখ কামড়াতে লাগলো। কিভাবে এই অসহ্যকর পরিস্থিতি থেকে মুক্তি পাবে তা নিয়ে গভীর ভাবনায় ডুবে গেল। নিহারিকার এহেন লজ্জা ও জড়তাগ্রস্ত অবস্থা দেখে উজ্জ্বল মিটিমিটি হাসল। বুকের উপর হাত গুছিয়ে সে ঈষৎ ঝুঁকে এলো নিহারিকার দিকে। নাক ঘষে মন্থর গলায় প্রশ্ন ছুড়ল,